বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে মরিয়া ভারত, তারেক রহমানকে দিল্লি নিতে তৎপর মোদী সরকার। হঠাৎ চিকেন স্নেক নিয়ে দুশ্চিন্তায় ভারত, গঠন করল ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড। তারেক রহমানের নয়া কৌশল, পররাষ্ট্র সামলাতে 2 প্রতিমন্ত্রী নিয়োগ, ডাইনামিক পররাষ্ট্রনীতির ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় আপত্তি হেফাজতে ইসলামের, গ্রহণযোগ্য ও আলেম বান্ধব ব্যক্তি নিয়োগের দাবি। এবং টেক্সটাইল খাতে উৎপাদন বন্ধ, শ্রমিক ছাঁটাইয়ের পর বিএনপির 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারির। আমন্ত্রণ এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি। একাধিকবার আমন্ত্রণ জানানো হলেও উপযুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে সফরের দিনক্ষণ জানায়নি ঢাকা। তবে দিল্লি যেন নাছোড়বান্দা। বিস্তারিত জাওয়াদ আহমদের রিপোর্টে। প্রথমবারের মতো ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। প্রতিবেশী 2 দেশের সম্পর্ক যে আর আগের মতো নেই তা স্পষ্ট। সমতার ভিত্তিতেই হবে তারেক রহমানের কূটনীতি, তা সরাসরি বলে দিয়েছে ঢাকা। এমন অবস্থায় ভারত ও মরিয়া সম্পর্ক পুনর্গঠনে। কিন্তু গেল 2-3 সপ্তাহ ধরে যেভাবে তারেক রহমানকে দিল্লি সফরে নিতে মরিয়া মোদী প্রশাসন, তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ তারেক রহমানকে দিল্লি নিতে মরিয়া প্রতিবেশী দেশটি? মূলত পুরো বিষয়গুলোর সাথে একাধিক কূটনৈতিক ও বৈশ্বিক রাজনীতি জড়িত আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষত ক্ষমতা গ্রহণের পরপরই তারেক রহমানের মালয়েশিয়া হয়ে চীন সফর ভারতকে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবতে বাধ্য করেছে। তাছাড়া চীনের সাথে আলোচিত চুক্তি ও সমঝোতা যদি বাস্তবায়ন শুরু হয়, তবে তা ভারতের জন্য হবে বড় মাথা ব্যথার কারণ। এদিকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনার বিষয়ে আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলে। এমন অবস্থায় বাংলাদেশ কোনোভাবে এই জোটে যুক্ত হলে তা ভারতের জন্য গলার কাঁটা হয়ে উঠতে পারে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। এরপর বাংলাদেশও যদি এমন একটি শক্তিশালী জোটের অংশ হয়ে যায়, তাহলে আঞ্চলিক ভূ রাজনীতিতে অস্বস্তিতে পড়তে পারে নরেন্দ্র মোদীর ভারত। আর তাই তো তারেক রহমানকে দিল্লি সফর করতে উঠে পড়ে লেগেছে দেশটি। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়ে তথ্য প্রকাশের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই বিবৃতি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার দুপুর 2টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বাংলাদেশি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। এরপর বিকাল 3টার দিকে রাষ্ট্রপতির কার্যালয় নতুন একটি বিবৃতি পাঠিয়ে আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা জানানো হয়। তারেক রহমানের ভারত সফর নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানের কথা উল্লেখ করা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে একথা স্পষ্ট, ভারতের কূটনৈতিক টেবিলে এখন একটাই বাক্য, কবে দিল্লি আসবেন তারেক রহমান? চিকেন স্নেক ভারতের জন্য স্পর্শকাতর এক করিডোর। এটি হাতছাড়া হলে ভারত থেকেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। হঠাৎ এই করিডোর নিয়ে দুশ্চিন্তায় মোদী প্রশাসন। এর নিরাপত্তায় গঠন করেছে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান সেতু এই করিডোর। কোনোভাবে যদি এটি হাতছাড়া হয়, তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে 7 সিস্টার্স নামের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। ফলে এই করিডোর ভারতের জন্য একটি লাইফ লাইনের মতো। শুক্রবার চিকেন স্নেকে আসেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল, ভুটান ও বাংলাদেশ সহ কাছাকাছি অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের জাতীয়
জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। জানান, করিডোরটি নিরাপত্তায় ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড গঠন করা হয়েছে। এর আওতায় 3টি ঘাঁটি থেকে নজরদারি, সামরিক উপস্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ সিকেন্স নেক নিয়ে দিল্লির এই নিরাপত্তা উদ্বেগ, সেটি অবশ্য খোলাসা করেননি অমিত শাহ। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের মাধ্যমে সরকার আসলে কি বার্তা দিতে চাচ্ছে তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমীকরণ। বিস্তারিত জাওয়াদ আহমদের রিপোর্টে। 6 মাসের মাথায় তারেক রহমানের মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলে সবচেয়ে বেশি নজর কেড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এখন কাজ করবেন দুইজন প্রতিমন্ত্রী। শামা ওবায়দ ইসলাম, যিনি আগে থেকেই ছিলেন এই পদে, এবার যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা হুমায়ুন কবির। দুজনকে প্রতিমন্ত্রী হিসেবে যোগ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন একই মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী দিল তারেক রহমানের সরকার? সাধারণত একই মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী রাখা হয় না। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। তবে এই ব্যতিক্রমী ঘটনাটি তারেক রহমানের সরকার যে পররাষ্ট্রনীতিতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি এমনিতেই অনেক বড়। একদিকে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে জাতিসংঘ, বহুপক্ষীয় কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসীদের স্বার্থ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো বিষয়। ফলে দায়িত্ব ভাগ করে কাজের গতি বাড়ানোর প্রয়োজন থেকেই একাধিক প্রতিমন্ত্রী রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এছাড়া এই পদে নতুন কাউকে যুক্ত না করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে যুক্ত করাটাও বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। কেননা আগে থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করার সুবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ইতিমধ্যে হয়ে আসছে। ফলে তার অভিজ্ঞতাকে এবার আরো সরাসরি সরকারি কাঠামোর মধ্যে কাজে লাগানোর লক্ষ্য থাকতে পারে। উপদেষ্টা হিসেবে যে কাজ করছিলেন, প্রতিমন্ত্রী হিসেবে তার কিছু অংশ এখন আরো প্রাতিষ্ঠানিকভাবে করার সুযোগ পাবেন তিনি। জাতিসংঘের 81তম সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়াটাও 2জন প্রতিমন্ত্রী নিযুক্ত করার কারণ হতে পারে। অনেকে বলছেন, খলিলুর রহমান যে সময়টা জাতিসংঘের কাজে ব্যস্ত থাকবেন, সেই সময়টা একসাথে কাজ করতে পারবেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও হুমায়ুন কবির। পাশাপাশি কখনো খলিলুর রহমান যদি জাতিসংঘের ব্যস্ততার কারণে মন্ত্রীপদ ছাড়তে চান, তবে তার রিপ্লেসমেন্ট হিসেবে 2 প্রতিমন্ত্রীর কাউকে রাখা যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে 2জন প্রতিমন্ত্রী নিযুক্ত করার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, সরকারের কূটনৈতিক অগ্রাধিকার সামনে রেখেই হয়েছে, যা কূটনৈতিকভাবে দেশকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মন্ত্রিসভায় রদবদলের পর ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার লিংকন, কিন্তু তাকেই মন্ত্রণালয়ে বসানোয় আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, আলেম বান্ধব কোনো ব্যক্তিকে আনা হোক এই পদে। শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার খবরে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রশ্ন হলো, কেন তাকে নিয়ে আপত্তি তুলছে হেফাজত? শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম ওলামা ও তাওহীদি জনতার পক্ষে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন হেফাজতের আপত্তি সে প্রসঙ্গে দলটির নেতৃবৃন্দ বলেন, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তিনি দেশের প্রচলিত পীর মাশায়েখ, তবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত 4 মাযহাবের চেতনা বিরোধী মতাদর্শে বিশ্বাসী। বিবৃতিতে আরো বলা হয়, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ও ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে।
মূলত এর আগে গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বাংলাদেশে প্রচলিত মাযহাবের বিপরীতে একাধিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এমন অবস্থায় প্রচলিত মাযহাবের বিপরীত মতাদর্শের কেউ ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে তা বৃহত্তর ধর্মীয় পরিমণ্ডলে বিশৃঙ্খলার জন্ম দিতে পারে ধারণা করেই হেফাজতের এই আপত্তি। সর্বশেষ বিবৃতিতে সরকারকে সতর্ক করে বলা হয়েছে, শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত বাতিল না করলে আলেমদের সঙ্গে সরকারের সম্পর্ক ও আস্থায় চির ধরবে। একই সঙ্গে আলেমদের পরামর্শে একজন যোগ্য ও সর্বজন গ্রাহ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। দেশে টেক্সটাইল খাতে উৎপাদন বন্ধ ও শ্রমিক ছাঁটাই হচ্ছে বলে দাবি করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এমন পরিস্থিতির পর বিএনপির 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেন তিনি। 9 শতাধিক টেক্সটাইল মিলে উৎপাদন বন্ধ, এমন অবস্থায় কিভাবে কর্মসংস্থান তৈরি করবে বিএনপি? এমন একটি প্রশ্ন করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই প্রশ্ন করেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে, অথচ এখন 900-র বেশি টেক্সটাইল মিলে উৎপাদন বন্ধ। কর্মসংস্থানের লক্ষ্য পূরণ হবে কিভাবে? সরকারের সমালোচনা করা সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন এই নেতা। লিখেছেন, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর হিসাবে দেশের 1800-টির বেশি টেক্সটাইল মিলের মধ্যে বর্তমানে 900-টির বেশি মিলে উৎপাদন পুরোপুরি বন্ধ। বছরের প্রথম 6 মাসে বিজিএমইএ এর 80টি সদস্য পোশাক কারখানায় 19,188 জন শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুত হয়েছেন, যার মধ্যে 27টি কারখানা বন্ধ রয়েছে। পাটোয়ারি লেখেন, সরকারের 18 মাসের সময়সীমা এখনও শেষ হয়নি এবং অন্য খাতে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। কিন্তু একদিকে 1 কোটি কর্মসংস্থানের বিশাল লক্ষ্য, অন্যদিকে দেশের অন্যতম বড় কর্মসংস্থানমুখী শিল্পে উৎপাদন বন্ধ ও শ্রমিক ছাঁটাই। সরকারের সামনে এখন বড় প্রশ্ন, বিদ্যমান কর্মসংস্থান রক্ষা করে নতুন 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য অর্জনের পথ কি? নাসির উদ্দিন পাটোয়ারির এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই এই প্রশ্নটিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন।